ফিলোসফির পার্ট 2 অর্থাৎ অধিবিদ্যা। আমরা আগে দেখেছিলাম যে জ্ঞান তত্ত্বতে যে তারা শুধুমাত্র প্রত্যক্ষকে মানছে এবং চার্বাকরা বাকি সমস্ত অনুমান, শব্দ প্রমাণ এই সমস্তগুলোকে মানছে না, এবং সেইখান থেকেই কিন্তু এই অধিবিদ্যাকে তারা নিয়ে আসছে। এবার এই অধিবিদ্যা মানে কি? এখানে ঈশ্বর, আত্মা, পাপ, পুণ্য, এই ধরনের বিভিন্ন ধরনের যেগুলো আমাদের অতীন্দ্রিয় বিষয়, যেগুলো আমরা সাধারণত জানতে পারি না, মানে সাধারণত দেখতে পাই না, অনুভব করতে পারি না, ডাইরেক্টলি জানতে পারি না মেনলি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা। তো এইগুলোকে যেহেতু এরা মানতে চায়নি, তাই তারা প্রথমে বলেছিল আমরা শুধুমাত্র প্রত্যক্ষকে মানি। এত কাণ্ড করলো অনুমানকে ভাঙবার জন্য, শব্দ প্রমাণকে খণ্ডন করবার জন্য। তার কারণ কিন্তু একটাই, যে অধিবিদ্যাতে যে ঈশ্বর, আত্মা, ধর্ম, পাপ, পুণ্য এসব এরা মানতে চায়। অর্থাৎ আরেকভাবে বললে বলা যায় যে এরা সম্পূর্ণভাবে চেষ্টা করেছে যে জ্ঞান তত্ত্ব থেকে এই অধিবিদ্যাটা আসছে, কিন্তু জ্ঞান তত্ত্ব থেকে এই চার্বাকদের অধিবিদ্যা আসছে। অর্থাৎ জ্ঞান তত্ত্বকে আমরা এই দর্শনের খুঁটি বলতে পারি, মেন স্তম্ভ বলতে পারি, মূল স্তম্ভ, যার উপর তৈরি করে এরা অধিবিদ্যাকেও নিয়ে এসছে। এবারে অধিবিদ্যার প্রথমে পড়তে গেলে আমাদের যেটা বলা হচ্ছে যে আমরা নর্মালি সবাই কখনো না কখনো শুনে থাকি যে 5টা জিনিস দিয়ে সমস্ত কিছু তৈরি হয়েছে। এই 5টা জিনিস কি কি? আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার আর ইথার। অর্থাৎ কিনা ক্ষিতি, অপতেজ, মরুদ এবং বোম বা আকাশ। কিন্তু এরা যেটা মানছে, মানে চার্বাকরা মানছে এই প্রথম 4টে, যেগুলো আমরা দেখতে পাই, অনুভব করতে পারি, সেই 4টাই কিন্তু মেন। বাকি এই যে 5 নাম্বারটা, এটা আমরা চোখেও দেখতে পাই না এবং অনুভবও করতে পারি না। অর্থাৎ কিনা আকাশ বা বোম, এই জিনিসটাকে এরা ধরবে না। এবার এখানে দেওয়া আছে কি না, এটাকে কেন মানছে না সেটা নিয়ে বলে দিই আমরা। এখানের মধ্যে বলা আছে যে এই যে আকাশ বা বোম যেটা বলা হচ্ছে, সেটাকে এরা মানছে না, কারণ এটাকে মানতে গেলে কি করতে হবে? ডাইরেক্টলি প্রথমত তো প্রত্যক্ষ দ্বারা জানা যাচ্ছে না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, বলা হয় যে শব্দ যখন একটা স্থান থেকে অন্য স্থানে যায়, তখন এই আকাশ বা বোমকে মাধ্যম করে যায়। ঠিক, তো ওরা বলে যে না, শব্দ কি জন্য আমরা শুনতে পাই না, কানের উপর পর্দা আছে, তার উপরে এই যে শব্দগুলো আঘাত করে, সেই পর্দায় আঘাতের জন্য আমরা শব্দ শুনতে পাই। এখানে কোনো আকাশ বা বোম নেই। তো এইভাবে এরা আকাশ বা বোমের যে এক্সিস্টেন্স, সেটাকে মানা করে দেয়, মানে না। আর এরা এটা মানে এই যে 4টে জিনিস, ক্ষিতি, অপতেজ, মরুদ, এই 4টি জিনিস নিজের স্বভাব মতো কিছু কিছু পরিমাণ মতো নিঃসৃত হয় এবং বিভিন্ন বস্তুর এরা সৃষ্টি করে। এবং এগুলো কি করে মিশ্রিত হয়? আমরা বললাম স্বভাব, তাদের স্বভাব যেরকম সেই হিসাবে মিশ্রিত হয়। তাই এটাকে বলা হচ্ছে ন্যাচারালিজম বা স্বভাববাদ। অর্থাৎ কোনো একটা বস্তু তৈরি করবার জন্য বাইরে থেকে কোনো কিছু এক্সট্রা কাউকে দরকার নেই, বা কোনো এক্সট্রা কোনো কিছু দরকার নেই, কারণ ওটা ওদের স্বভাবে আছে। একটা চাকু আছে, সেটা তীক্ষ্ণ, এটা তার স্বভাব। ঠিক সেভাবে এই 4টে জিনিস মিলে যে সকল পদার্থগুলো তৈরি করছে, সে বস্তু সৃষ্টি করছে, সেটা তাদের স্বভাব অনুযায়ী করছে। তার ফলে এখানে কোনো এক্সট্রা কাউকে দরকার পড়ছে না। অর্থাৎ আমরা কোনো অলৌকিক বিষয়কে মেনলি, যাকে বলা হচ্ছে ঈশ্বর, তার কোনো দরকার এখানে হচ্ছে না। অর্থাৎ এরা বলছে ঈশ্বরের দরকার নেই, তাহলে ঈশ্বর থাকবার কোনো কারণ নেই। অর্থাৎ এরা প্রথম যে কেসটা, যে ঈশ্বরকে মানি না, সেটা কিন্তু বলে দিল। এবার এরা 2 নম্বরে যায়। আমরা পরের দিকে পড়বো বিশেষিক দর্শন, বৈশেষিক দর্শন, বিশেষিক। তো বিশেষিক দর্শনের মধ্যে বলা আছে কণা সম্পর্কে, অর্থাৎ কিনা পরমাণু সম্পর্কে, যেগুলো বিদেশি যারা বিজ্ঞানী ছিলেন তারা অনেক পরে এগুলো বলেছিলেন, কিন্তু আমাদের ভারতীয় দর্শনের মধ্যে পরমাণুর কথা কিন্তু অনেক আগেই বলা হয়েছে। চার্বাকরা এই পরমাণুর অস্তিত্বকে মানেনি। কারণ কি? একমাত্র কারণ এটাই যে আমরা এগুলোকে দেখতে পাই না, মানে প্রত্যক্ষ রূপে আমরা অবজার্ভ করতে পারি না। ঠিক, এটা একটা অতীন্দ্রিয় বিষয়। অর্থাৎ কিনা ইন্দ্রয় যা যা জানতে পারে তার থেকে বেশি কিছু। তার ফলে এরা পরমাণুকেও মানে না। কিন্তু এই যে
খোঁজটা পরমাণু আছে, এটা ঋষি কণাদ ওই বিশেষিক দর্শন করবার সময় আমরা পড়বো, যেগুলো কিন্তু অনেক আগে, অনেক অনেক বছর আগে, বিজ্ঞানে আসার আগেও এগুলো কিন্তু তারা বলে দিয়েছে। এবার ক্ষিতি অপতয়েজ মরুদ অর্থাৎ কিনা আর্থ এলিমেন্ট বলি আমরা এগুলোকে, ইংরেজিতে বলে আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, এগুলো এরকম ভাবে বলা হয়ে থাকে অনেক অনেক ক্ষেত্রে। তো এই চারটেকে মিলে একটা নির্দিষ্ট মাপে মাপে এরা মিলে একটা নির্দিষ্ট রেশিও অনুপাতে মিলে কি করে চৈতন্য বা কনসিয়াসনেসের সৃষ্টি করে। এবং একে কিভাবে বলা হচ্ছে, যেমন যেমন বলছে পান, সুপারি এবং চুন, এই তিনটে কোনো রকম ভাবে আলাদা আলাদা ভাবে লাল রং তৈরি করে না, কিন্তু যখন তিনটেকে একসাথে মেলানো হয় তখন আমরা কি পাই, লাল রং পাই। আরেকটা বলা হয় যে যেমন আখ আর ইস্ট 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 বা গুড়ের মধ্যে যে থাকে সেগুলোকে মিশিয়ে আমরা কি পাচ্ছি, মদ, ঠিক আছে, বা সেগুলো কি করে আমাদের মাদকীয় প্রভাব তৈরি করে। কিন্তু আখ বা গুড় এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু আমাদের জন্য মানে মাদকীয় নেশা, মোট কথা নেশার জিনিস তৈরি করে না, এই দুটোর মধ্যে কোনোটা নেশার জিনিস না। তাহলে তৃতীয় যেটা তৈরি হলো সেটা তার নেশার হবার মতো জিনিসের তৈরি হলো। তো এই দুটো অবজারভেশন থেকে, এই দুটোর সাথে তুলনা করে এরা বলছে যে একটা নির্দিষ্ট পরিমাণে এই ক্ষিতি অপ তেজ মরুদ এই চারটে জিনিস মিলে চৈতন্য সৃষ্টি করে। চৈতন্য অর্থাৎ চেতনা, আমরা যে কনসিয়াসনেসে আছি সেই চেতনা তৈরি করে। এবং এই চেতনাযুক্ত যে দেহ তাই হচ্ছে আত্মা। এক্সট্রা করে কোনো এমন কোনো কিছু নেই যে এই আমাদের শরীরের বাইরে বা শরীরের ভেতরে একটা আত্মা আছে অন্যান্যরা বলে, এবং সেই আত্মা একটা সময় পর বারবার কর্মবন্ধনে জুড়ে যায় এবং বারবার জন্ম নেয়, মৃত্যু নেয়, জন্ম হয়, মৃত্যু হয়, এরকম এরা কোনো কিছুই মানে না। বা এই যেখানে যেরকম বলা হচ্ছে যে আত্মা শাশ্বত, অপরিবর্তনীয়, অমর, এই সমস্ত কিছু এরা কিন্তু কোনোটাই মানে না। এবং এরা শুধুমাত্র মানে যে আমাদের যে দেহ রয়েছে সেই দেহর মধ্যে যতক্ষণ চেতনা রয়েছে সেই চেতনাযুক্ত বা চৈতন্যযুক্ত দেহই হলো আত্মা, যেটাকে আমরা বলছি দেহ আত্মবাদ। যদি ভাঙি তাহলে কি হচ্ছে, দেহ প্লাস আত্ম প্লাস বাদ, অর্থাৎ কি দেহই হচ্ছে আত্মা। এবার এখানে যে পয়েন্টটা বলে দিল সেটা বুঝতে হবে। এই যে অমর, অপরিবর্তনীয়, শাশ্বত, এরা যেটা মানছে, বাকিরা যেটা মানছে, এরা এটাকে মানছে না। কেন? এটাকে এদেরকে ভাঙতে হবে যে আমরা মানবো না যে আত্মা বলে কোনো কিছু আছে এবং সেটা শাশ্বত, অপরিবর্তনীয়, অমর। এটার মেন কারণ কি ছিল, এই যে এই কথাটা মানবার, এই যে আত্মা শাশ্বত, অপরিবর্তনীয়, অমর, এসব কথা, বা মুক্তি দরকার, জন্ম মৃত্যু হচ্ছে, এই সমস্ত কথাগুলো আসছিল কোথা থেকে, কর্ম আর কর্মফল, এই দুটো তত্ত্ব থেকে। অর্থাৎ কি, যেমন তুমি কর্ম করবে তেমন তুমি ফল পাবে, যতদিন না তোমার কর্ম শেষ হবে ততদিন তুমি এখানের মধ্যে ঘুরতে থাকবে, জন্ম মৃত্যুর পথে। অর্থাৎ মেনলি কর্ম আর কর্মফল। আরো যদি আমরা ভেঙে বলি তাহলে কার্য আর কারণ তত্ত্ব। কর্ম আর কর্মফল মানে কি, কার্য আর কারণ তত্ত্ব। কোনো একটা ঘটনা ঘটছে তার কোনো না কোনো কারণ আছে, অর্থাৎ কিনা কার্যকে যদি আমরা কর্মফল ধরে নিই তাহলে এটা যদি কর্মফল হয় তাহলে এটা কার জন্য হচ্ছে, কারণের জন্য হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কর্ম, কর্মের কারণে ফল আসছে, কার্যকারণ তত্ত্ব। এই কার্যকারণ তত্ত্বের মধ্যে বলা হয় প্রত্যেকটা কার্যে নির্দিষ্ট কোনো না কোনো কারণ থাকে, ঠিক এইটুকু বলা হয়ে থাকে, সবাই এটা বলে থাকে যে প্রত্যেকটা কার্যে, প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু না কিছু কারণ থাকে। কিন্তু চার্বাকরা বলবে, যেহেতু তারা আত্মাকে মানে না, ঈশ্বরকে মানে না, তাই এরা বলবে যে এরকম হবার কোনো দরকার নেই, এটা অপরিহার্য নয়। চার্বাকরা এই তত্ত্বকেই অগ্রাহ্য করবে। এবার এদেরকে এর ফলে কারণ দিতে হবে। আমরা আগে যখন পড়ছিলাম অনুমান খণ্ডনের সময়, তখন আমরা বলেছিলাম এটা একটা মনস্তাত্ত্বিক অবত্যাস। এখানে আরো কয়েকটা পয়েন্ট দিয়েছে, বলছে একটা ঘটনা আছে, ঘটনা এ বা ঘটনা ক, এবং ঘটনা বি বা ঘটনা খ। এবার এই দুটো ঘটনাকে আমরা বারবার একসাথে ঘটতে দেখছি, এবং আমরা ভেবে নিচ্ছি, আমরা মাথার মধ্যে আমাদের এটা ঢুকে যাচ্ছে যে আমরা এই দুটো ঘটনা একে অপরের কারণে হচ্ছে, অর্থাৎ মনস্তাত্ত্বিক প্রত্যাশা, অর্থাৎ সাইকোলজিক্যাল নেসেসিটি। আমাদের মনে হয় যে এই দুটো ঘটনা কিন্তু এক নম্বরটা হলে দু নম্বর হবে, কিন্তু এরকম কোনো দরকার কিন্তু নেই। এই ঘটনাটা একবার ঘটলো, দুবার ঘটলো, দুটো একসাথে দেখতে পেলাম, 3 বার, 100 বার, 200 বার, কিন্তু তারপরে একটা টাইম n বার একই ভাবে ঘটবার পর
n+1 তম সময় যে আমরা এটাকে সেম টু সেম ঘটতে দেখবো তার কোনো মানে নেই। ঠিক, তো এখানে যে পয়েন্টটা বলা হয় এটা এক ধরনের ব্যক্তি, আমরা বুঝতে পারছি এটা এক ধরনের ব্যক্তি যে ঘটনা এ ঘটলে ঘটনা বি ঘটবে, অর্থাৎ কিনা যদি কোথাও ধোঁয়া দেখতে পাই সেখানে আগুন থাকবে, কথাটা এইভাবে যদি জুড়ে দিই তাহলে কি আছে, কোথাও না কোথাও শর্তহীন একটা বিষয় ছিল ব্যক্তির মধ্যে, সেই শর্তহীনতা কিন্তু নয়। সব ক্ষেত্রে প্রত্যক্ষ হতে আমরা যেহেতু পারি না, আমরা যেহেতু সব জায়গায় এই ঘটনাকে লক্ষ্য করতে পারবো না, বারবার একই ঘটনা ঘটছে কিন্তু আমরা প্রত্যেকটা স্থানে যেয়ে যেয়ে দেখতে পারবো না যে প্রত্যেকটা শর্তে এটা সঠিক কিনা, তাহলে এখানে আমরা বলবো যে এটা শর্তহীন নয়। তেমনি এর মধ্যে বৈচিত্র্যের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, মানে বিশ্বের বৈচিত্র্য নির্দেশ করে না। ঠিক, অর্থাৎ কিনা যে ব্যতিক্রমী কিছু হতেও পারে, বৈচিত্র্য কিছু থাকতেও পারে, এটা কিন্তু এরা মানছে না। তৃতীয় বলছে নির্দিষ্ট কারণ এবং ফল, নির্দিষ্ট কারণ দ্বারা যে নির্দিষ্ট ফল উৎপন্ন করার ধারণা প্রশ্নবিদ্ধ। এটাও যে এক ধরনের অনুমান যে একটা নির্দিষ্ট কারণে একটা নির্দিষ্ট ফলই হবে, এটাও এক ধরনের অনুমান, রাইট? তো সেই জন্য এরা এটাকে মানবে না। সঙ্গে আরেকটা তত্ত্ব আমরা আগের পাতাতে পড়েছিলাম, সেটা হচ্ছে স্বভাববাদ। অর্থাৎ কিনা এই যে ক্ষিতি অপ তেজ মরুত নিজেরা চারটে যে জড় যে উপাদান তারা নিজেদের স্বভাববশত মিশ্রিত হয়ে বস্তু সৃষ্টি করছে। ঠিক, এটা ছিল আমাদের স্বভাববাদ। এই স্বভাববাদের মধ্যে কি হচ্ছে, তাহলে আগুনের স্বভাব কি, সে উষ্ণ হবে, জলের স্বভাব কি, সে শীতল হবে, কাঁটার স্বভাব কি, সেটা তীক্ষ্ণ হবে। তো এগুলো তাদের গুণ, এগুলো তাদের স্বভাব, রাইট, নিজস্ব স্বভাব। এর পিছনে বাইরের থেকে কোনো কারণ নেই। যদি বলা হয় যে জল শীতল, ঠিক, তাহলে এটা জলের গুণ, জলের মধ্যে এই স্বভাবটা বর্তমান আছে, তাই এটা স্বভাববাদ। কিন্তু এর মানে এটা নয় যে জল আছে তার ফলে মানে কোনো দুটো ঘটনাকে আমরা মিলিয়ে বলতে পারবো যে জল এই জন্য ঠান্ডা, জলের ওটা স্বভাব তাই সেটা ঠান্ডা, অগ্নির এটা স্বভাব যে সেটা উষ্ণ হবে তাই সেটা উষ্ণ। স্বভাবের জন্য এই ঘটনাগুলো ঘটছে, এবং আমরা সেগুলোকে শুধুমাত্র সাইকোলজিক্যাল নেসেসিটির জন্য আমরা যদি বলে দিই যে একটা ঘটনা অন্য ঘটনার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ কিনা একটা কারণের ফলে একটা ফল হবেই হবে, একটা কার্যের ফলে একটা কর্মের ফলে অন্য ফলটা হবেই হবে এবং সেটা নির্দিষ্ট ফল হবে, এই ঘটনাটা এই বিষয়টা বলে দেওয়াটা ভুল। ওকে, তাহলে এটা হচ্ছে কারণ তত্ত্ব এর খণ্ডন। এবার যখনই কার্যকরণ তত্ত্ব খণ্ডন করলো তখনই আমরা কিন্তু এই দেহাত্মবাদটাকে বলতে পারলাম। কেন? কারণ যখন কার্যকারণ তত্ত্ব নেই তার ফলে কি হবে, অর্থাৎ কিনা কর্মফল নেই মানে কি, বারবার জন্ম মৃত্যু এসব বিষয়ে ভাববার কোনো কারণ নেই, তার কারণে এরা বলবে চৈতন্য যুক্ত দেহই আত্মা, এমনি এক্সট্রা করে এই ধরনের কোনো কিছু বিষয় নেই। এবার এরা আরো কিছু যুক্তি দেবে, ঠিক, সেই যুক্তিগুলো আমাদের পরীক্ষাতে দিলে সেগুলো লিখতে হবে। এক তো বলছে যে মৃত্যুর প্রমাণ, জীবে যে মৃত্যু হলে জীবের চৈতন্যও চলে যায়, রাইট, কনসিয়াসনেস সিসেস অ্যাট ডেথ, মৃত্যুর পর আমাদের চেতনাও চলে যায়। প্রত্যক্ষের অভাব, আমরা কোনোভাবে আত্মাকে কি দেখতে পারি, কোনো একটা এক্সট্রা আত্মা আছে যেটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে মৃত্যুর পর, না, এরকম কোনো কিছু আমরা প্রত্যক্ষের দ্বারা জানতে পারি না, তাহলে আমরা মানবো না, যার বাপরা মানবে না। ভাষাগত প্রমাণ, আমরা বলি যে আমরা মোটা, আমরা পাতলা, আমরা কৃষ্ণ, আমরা স্থূল, এই যে বাক্যগুলো দিতে হচ্ছে, আমি বলতে কে, শরীরটাকে বোঝানো হচ্ছে, রাইট, মানে মোট কথা আমি বলতে যে কনসিয়াসনেস এর সাথে আমাদের যে শরীর রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি অর্থাৎ শরীরকে বোঝানো হচ্ছে, রাইট। তো এর জন্য আমরা কি বলতে পারি যে অবশ্যই দেহ, যার মধ্যে চেতনাযুক্ত দেহ, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আত্মা। পরের স্টেটমেন্টে বলা হচ্ছে যে গুণ সৃষ্টির দৃষ্টান্ত, চৈতন্য গুণ সৃষ্টিকে তারা পান সুপারি চুনের মিশ্রণের লাল রঙের উপস্থিতির সাথে তুলে বলছে যে নির্দিষ্ট মাপে নির্দিষ্ট অনুপাতে এই ক্ষিতি অপতেজ মরুত চারটে জিনিস মিলে কি করছে, কনসিয়াসনেস তৈরি করছে, চেতনা
তৈরি করছে, চৈতন্য সৃষ্টি করছে, এবং সেটাকে পান, সুপারি এবং চুনের যে মিশ্রণ তার হিসাবে এখানের মধ্যে দেওয়া হচ্ছে। এবার যখন কেউ একটা যুক্তি দেবে, তাই বলে অন্যজনা যারা যারা বলছে যে আত্মা অমর, এই ওই, তারাও কিন্তু এর বিপক্ষে যুক্তি দেবে, এবং সেইগুলোকে আমরা সমালোচনা হিসাবে মেনে থাকি। প্রথমত তো বলা হচ্ছে যে চৈতন্য আর বস্তু এর প্রকৃতি সম্পূর্ণ আলাদা। মানে কি, আমরা দেখলাম যে তিনটে জিনিস, সুপারি হোক, চুন হোক আর পান হোক, এই তিনটে জিনিস মিলে লাল রং দিচ্ছে, কিন্তু এই সবকটাই কিন্তু জড় বস্তু, রাইট? এমনকি লাল রংটাও একটা জড়, কোনো প্রাণ নেই তার, তাহলে কি করে হতে পারে? এই ক্ষিতি, অপ, তেজ, মরু, এই চারটেও তো জড় বস্তু, সেগুলো মিলে কিভাবে একটা চৈতন্য জিনিস তৈরি করতে পারে? দ্বিতীয়ত তো বলছে যে আমাদের কোনো অঙ্গহানি হলেও আমাদের চৈতন্য যায় না। বলছে না চৈতন্যযুক্ত দেহই আমাদের আত্মা, সেখানের জন্য এটা বলবো। তৃতীয়ত বলা হচ্ছে যে আমরা যদি চৈতন্য দেহই হয়, তবে মৃতদেহকেও চৈতন্যযুক্ত হওয়া উচিত ছিল। মানে আত্মা যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে চৈতন্যযুক্ত দেহ, দেহকে বলা হচ্ছে আত্মা, ঠিক আছে? এটা দেখ, মেন কথা হচ্ছে কি জিনিস, যে আমরা যখন আর্গুমেন্ট দেবো তখন আমরা ইললজিক্যালিও বলতে পারি। মানে আমরা বলতে, আমরা যখন পড়বো তখন চার বাকের যখন যুক্তিগুলো পড়বো তখন আমরা সেই চার বাকের মতন করে ভাববো, যখন তাকে ক্রিটিসিজম করবার কথা আসবে তখন আমরা অন্য লোক হিসেবে ভাববো। ঠিক সেভাবেই এখানের মধ্যে আমরা কি বলবো, এক তো বলা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরু, চারটে জিনিস মিশে একটা চৈতন্য তৈরি করে দিচ্ছে, এটা কি করে হতে পারে? আমরা ইললজিক্যাল, আমরা জানি যে ওটা বলেছিল যে অনুপাত, একটা নির্দিষ্ট অনুপাতে মিশে তবে যে ওই জিনিসটা তৈরি করছে চৈতন্য। এখানে আরো আছে যে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে চৈতন্যের মাপ আলাদা আলাদা, তাহলে কি করে বলা যেতে পারে? এমনকি আমরা যখন মৃগী রোগ হয়, বা আমরা যখন অর্ধতন্দ্রা অবস্থায়, মানে অর্ধেক ঘুমে থাকি, তখনও আমাদের মধ্যে চেতনার আলাদা আলাদা স্টেজ দেখতে পাওয়া যায়। আমরা অর্ধেক ঘুমে থাকলে চেতনার অতটা ক্লিয়ারলি থাকে না, আমরা অতটা ভাবতে পারি না। তো এই যে চেঞ্জ হচ্ছে, সেগুলো নিয়েও বলবে যে তাহলে কি করে বলা যেতে পারে যে একই রকম চেতনা থাকে? এরা এমন কিছু বলেও নি, তবুও আমরা ক্রিটিসিজম করবো, কারণ আমাদের কাজই হলো ক্রিটিসিজম করতে হবে। তো সেরকমই এখানে একটা পয়েন্ট নিচ্ছে, যত ইললজিক্যাল লাগুক না কেন এগুলো পরীক্ষা নিতে হবে। যদি চৈতন্য দেহ হয় তবে মৃতদেহকেও চৈতন্যযুক্ত হওয়া উচিত। অ্যাকচুয়ালি লজিক্যাল পয়েন্ট, তাই না? বলছে চৈতন্যযুক্ত দেহ, চারটে জিনিস মিলে চৈতন্য তৈরি করে দেবে, এবার সে চৈতন্য থাকে যাওয়া উচিত, মৃত্যুর পর কেন সেটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক। 4 নম্বর পয়েন্ট, চৈতন্য বলছে সকলের জন্য আলাদা আলাদা রকম হয়, কেউ বেশি ইন্টেলিজেন্ট হয়, কেউ কম ইন্টেলিজেন্ট, কেউ চারিদিককে ভালোভাবে নজর রাখতে পারে, কেউ রাখতে পারে না। তো এই যে এই সমস্তগুলো আলাদা আলাদা হচ্ছে, কিন্তু চারটে জিনিস যেটা দিয়ে তৈরি হয়েছিল সেই সমস্ত জিনিসটা একই, তাহলে এটা কেন আলাদা আলাদা হবে প্রত্যেকের জন্য? সেই পয়েন্টটা আসে। 5 নম্বর, শরীর শুধুমাত্র অস্থির স্নায়বিক অবস্থা হতে পারে, আত্মার মতন নয়। মানে মোট কথা, শরীর বলছে যে শরীরে কি আছে, অস্থি, মজ্জা, হাড়, এসব জিনিসপত্র দিয়ে তৈরি, কিন্তু আত্মা কিরকম? আত্মা লাইটের মতন, বাকিরা বলছে আত্মা লাইটের মতন হবে। তো এই ধরনের অবস্থা হতেই পারে না। আমরা খণ্ডন করবো তো একেবারে বলবো না, একদমই মানবো না, ঠিক সেরকম স্টেটমেন্ট। এদের একটা কথা আছে বারবার, এই ধরনের একটা পয়েন্ট আমরা দেখবো যে জ্ঞাতা এবং জ্ঞেয়, অর্থাৎ কিনা আমরা যেটা নোয়ার, মানে আমি যদি হই তাহলে সেটা আমি হচ্ছে নোয়ার, এবং জ্ঞেয় বস্তু অর্থাৎ কিনা আত্মার কথা বলছে, সেটা আমার মধ্যে অবস্থান করছে। জ্ঞেয় বস্তু যেটা হচ্ছে আত্মা, মন, এই দুটো একই হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা কাউকে জানবার চেষ্টা করবো, কোনো কিছু বুঝবার চেষ্টা করবো, তখন বলছে যে জ্ঞাতা হবে আর যেটা জ্ঞানের বস্তু হবে বা জ্ঞেয় বস্তু হবে, সে দুটোকে আলাদা আলাদা হতে হবে, সেটা এক হতে পারে না। 7 নম্বর বলছে স্মৃতি, স্বীকৃতি, সচেতন অবস্থাগুলোর ব্যাখ্যা চিরন্তন আত্মা ছাড়া সম্ভবই না। তো মোট কথা বলছে এটা চিরন্তন আত্মা থাকতে হবে, তবে যেই সম্ভব, নইলে নয়। আচ্ছা, 8 নম্বর, মৃত্যুর পর আত্মার উপস্থিতি প্রত্যক্ষ না হলেও এই যে আত্মার অনুপস্থিতি, সেটাও তো প্রত্যক্ষ করা যায় না। তাই এই যে এই জিনিসটা অস্বীকার করছে সেটা ঠিক নয়। মানে বলছে যদি আমরা প্রত্যক্ষের মাধ্যমে কোনো কিছু জানতে পারছি না, সেটা আমরা মানছি না,
মেনে নিলাম, কিন্তু আমরা প্রত্যক্ষের মাধ্যমে সেই জিনিসটার অনুপস্থিতিকেও মানতে পারছি না। সেটা আমরা কি করে তাহলে আমরা কি করে বলবো যে সেটা অনুপস্থিত? বোঝা গেল? মানে বলতে চাইছে যেটা, যে এক্স নামক একটা বস্তু আছে, ঠিক? এইবার আমরা এই এক্সটাকে দেখতে পাচ্ছি না, একটা পর্দার পিছনে আছে, ডাইরেক্টলি চোখের দ্বারা আমি দেখছি, চোখের দ্বারা দেখতে পাচ্ছি না। কিন্তু তাহলে আমরা কি বলতে পারবো যে এই এক্স জিনিসটা নেই? অ্যান্সার হবে না। কেন? কারণ আমি যেহেতু, এরা যুক্তি দিচ্ছে, কারণ আমি যেহেতু এই এক্স জিনিসটাকে দেখতে পাচ্ছি না, তার মানে এই নয় যে আমি এই এক্স জিনিসটা নেই, সেই জিনিসটা আমি কনফার্ম করে বলতে পারবো, কারণ এক্স জিনিসটা তো আছে, তাই না? পর্দার পিছনে আছে, তাই আমি দেখতে পাচ্ছি না। তো এই কথাটাকেই এরা ঘুরিয়ে বলছে যে কিভাবে আমরা বলতে পারি যে একটা জিনিস প্রত্যক্ষ হচ্ছে না বলে সেই জিনিসটা নেই, ঠিক সেইভাবে আমরা তাদের অনুপলব্ধিকেও লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ কিনা আত্মা নেই এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা আত্মাতে নেই সেই জিনিসটাকেও কিন্তু লক্ষ্য করতে পারছি না প্রত্যক্ষের দ্বারা। তাহলে এই কথাটা বলা ভুল হয়ে যায়। 9 নম্বর পয়েন্ট, শরীর থেকে চৈতন্য আলাদা, তাদের এক করে দেখা ভুল হবে। এর অনেকে লজিক দিচ্ছে যে চৈতন্য আলাদা জিনিস, শরীর আলাদা জিনিস, তাই এটাকে এক করে দেখা ভুল হবে। এবার যেটা আসছে সেটা হচ্ছে 10 নম্বর, চৈতন্য অন্যান্য সমস্ত জড় পদার্থ সক্রিয় ও নির্দিষ্ট স্তরে থাকে না, তাই জড় বস্তুর মিশ্রণ চৈতন্য সৃষ্টি অবৈজ্ঞানিক। এই যে পয়েন্টটা বলছিল না, এক সেকেন্ড, কোথায় গেল? মানে মোট কথা যে পয়েন্টের মধ্যে বলা হচ্ছিল যে সমস্ত জড় পদার্থ যেগুলো রয়েছে, 4টে জড় পদার্থ মিলছে এবং তারপর একটা নতুন জিনিস তৈরি করছে, সেটা হচ্ছে চৈতন্য। এই বিষয়টা মেনে নেওয়াটাই আমাদের ক্ষেত্রে প্রচন্ড অস্বস্তিকর, না? যে 5টা জিনিস রয়েছে, সেই 5টা জিনিসের মধ্যে আমরা জানি যে 4টে জিনিস রয়েছে, সেই সব 4টে জিনিসই জড় জিনিস। তাহলে আমরা 5 নাম্বার একটা জিনিস যেটা সেই 4টের মিশ্রণে তৈরি হবে, সেটাকে আমরা কিভাবে এমন একটা জিনিস মেনে নিতে পারি যে যার মধ্যে চৈতন্য আছে, অর্থাৎ চেতনা আছে। তো যখন আমরা কোনো একটা লাইনকে কাটবার চেষ্টা করছি, আমরা এখানেও দেখলাম যে এরা বারবার বলেছিল একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তবে যে এই জিনিসটা, এই ঘটনাটা ঘটছে, সব ক্ষেত্রে হবে না। তবু এরা এই পয়েন্টটাকে যদি মিস করেও এদেরকে ক্রিটিসাইজ করতে হয়, তাও তারা করবে। কারণ কি? এটাই হচ্ছে ফিলোসফি নিয়ম। আমরা যখন কোনো আর্গুমেন্ট করবো বিতর্ক সভাতে, তখন আমরা যত লজিক্যাল বলি না কেন, আমরা যদি ইললজিক্যালও কথাটা না বুঝেও আমরা বলতে পারি যে ঠিক আছে, তাহলে এই জিনিসটা এটা না, আমরা পয়েন্টটা বাদ দিয়ে দেবো খণ্ডন করবার জন্য, কিন্তু তাও বলবো। তো কখনো কখনো মনে হবে কোনো কোনো স্টেটমেন্ট পড়ে, আগের দিকেও হবে, মানে পরে যে জায়গাগুলোতে পড়বো আমরা, যে এই লাইনটা তো একদমই অসম্ভব ব্যাপার, এটা তো বলেই দিয়েছিল এই জিনিসটা তো নয়, অন্য জিনিস, কিন্তু এরা ভুলভাল ইন্টারপ্রিটেশন করে এটাকে ক্রিটিসাইজ করছে। কিন্তু ওটা আমাদের লিখতে হবে, এটা এই সাবজেক্টটা এরকম, ঠিক? তো এটা ছিল আমাদের সম্পূর্ণ 4 ভাগ। এবার এখানের মধ্যে আরো কয়েকটা পয়েন্ট আমার মনে হয় এখানের মধ্যে যেটা বাদ করেছে, যে এই যে ধ্রুববাদ শব্দটা, সরি মেটেরিয়ালিজম শব্দটা, এক সেকেন্ড এটা কাটি। এই যে মেটেরিয়ালিজম শব্দটা কেন বলেছিলাম আমরা? প্রত্যক্ষবাদকে মানবে, তাই জড়বস্তুকে মানবে, এবং তার জন্য এটা হবে মেটেরিয়ালিজম, এবং এই শব্দটার কারণে একে যদৃচ্ছবাদ বলা হয়ে থাকে। ধ্রুববাদ পজিটিভিজম, আমরা বলেছিলাম যা চোখে দেখতে পাবো, মানে মোট কথা পঞ্চেন্দ্রিয় দ্বারা যা যা জানতে পারবো সেগুলোকে মানছে, অর্থাৎ প্রত্যক্ষকে মানছি, তাই এটা হচ্ছে ধ্রুববাদ। ওকে, তো এটা ছিল আমাদের 4 ভাগ দর্শন, সম্পূর্ণভাবে এটা হলো কমপ্লিট। এরপরে আমরা জৈন দর্শন নিয়ে শুরু করব।